সাধারণত অংশীদারি কারবার বা যৌথ মালিকানার ক্ষেত্রে সমতা নীতির প্রসঙ্গ আসে, অর্থাৎ অংশীদারিত্ব থাকে, বিভিন্ন জন পার্টনারে থাকে। এই যে পার্টনার থাকে, যদি কোনো কারবারের মধ্যে কয়েকজন মিলে ব্যবসা করে থাকে, তাহলে এর মধ্যে তো 6 জন যদি ব্যবসা করে থাকে, তাহলে 6 জনের কারবারের মালিক। ইংল্যান্ডের আইন ছিল 6 জনের মধ্যে কেউ যদি অ্যাক্সিডেন্টলি মারা যেত, তাহলে তার ওয়ারিশরা কিচ্ছু পাবে না, উত্তরাধিকারীরা কিচ্ছু পাবে না, স্ত্রী সন্তান বা স্বামী সন্তানরা কিচ্ছু পাবে না। ইংল্যান্ডে তখন কমন ল, মারা যাওয়ার মাধ্যমে তার সকল অংশ থেকে সে বঞ্চিত হবে। তখন ইংল্যান্ডের কমন লর অবস্থা ভাবেন কি অবস্থা। তবে ইকুইটি বা ন্যায়পর আদালত বললে যে এই নীতিটা চলবে না। ন্যায়পর আদালতের নীতি হচ্ছে যে ব্যক্তি মারা গেছে এটা তার ওয়ারিশদের উপর বর্তাবে, উত্তরাধিকারীর উপর বর্তাবে। অর্থাৎ ইকুইটি বা ন্যায়পর আদালত অংশীদারিত্ব নীতির সমর্থক এবং একটি সঙ্গে প্রতিনিধিত্ব তত্ত্ব প্রমাণ। মানে পার্টনার মারা গেছে, সমস্যা নাই, তার ওয়ারিশ বা প্রতিনিধিরা পার্টনার হতে পারবে। এটা কমন ল কোটা আগে ছিল না। তাতে কি জটিলতা দেখা দিত, দেখা গেল 6 জন বন্ধু মিলে ভেড়ার ব্যবসা করতেছে, ইংল্যান্ডে ভেড়ার ব্যবসা করতেছে, শিপ বা ভেড়া। এক বন্ধু মারা গেছে, তার 50টা ভেড়া গেছে, বাকি 5 বন্ধু মালিক। তাহলে তার পুঁজিটা তো গেল। এখন পুঁজিটা যদি চলে যায়, তার পরিবারটা তো হঠাৎ করে বিপদে পড়ে গেল, কারণ মানুষের জীবন তো অনিশ্চিত, কেমনে কভার করবে। ইকুইটি বললো যে না, এটা কোনো কথা না। তখন বললো যেমন ক, খ, গ, 5 জন মিলে একটা কারবার পরিচালনা শুরু করলো। কিছুদিন পর ক মারা গেল, ইংল্যান্ডের আইন অনুযায়ী কয়ের উত্তরাধিকার এই কারবার অংশীদার হতো না। কিন্তু ইকুইটি বললো যে না, সবাই সমান অধিকার ক্ষমতা রাখে, কাজেই ও যেহেতু অংশীদার ছিল, ওর উত্তরাধিকারীগণ ওই অংশীদার হিসেবে স্থলাভিষিক্ত পেয়ে যাবে, ওই পোস্টে ওরা চলে যাবে। এটা ইকুইটি প্রথম ধারণা দেয়। তাহলে ইংল্যান্ডের কমন লর কথা চিন্তা করেন, ইনভেস্টমেন্ট করবেন, মারা গেলে শেষ না, নাই তো। আমাদের পরবর্তী অংশীদারি আইন করে এগুলোর মধ্যে বিধানগুলি অ্যাড করে দিচ্ছে। এখন মারা গেলে তার অ্যাসেট পেয়ে যাবে, তারা পার্টনারশিপ ব্যবসা করতে পারবে না, অ্যাসেট পেয়ে যাবে। আরেকবার খেয়াল করে রাখেন, 1932 সালে অংশীদারি আইন বলছে যদি কোনো পার্টনার মারা যায়, ওই পার্টনার ব্যবসা শেষ। নতুন করে 1932 সালের আইনে বলছে রাগ পর্যন্ত ইকুইটি তত্ত্ব অনুযায়ী ঠিক ছিল, ইকুইটি অনুযায়ী পেত। 1932 সালের আইনে বলে দিল, এখনও যা চলতেছে 2026 যা চলতেছে, এই তত্ত্ব হচ্ছে পার্টনারদের মধ্যে কেউ যদি মারা যায়, তার পার্টনারশিপ যে চুক্তির যেহেতু সাইন করার আর কেউ রইল না, এটা ক্লোজ। এখন প্রশ্ন হচ্ছে বাকি পার্টনার চিন্তা করলে আচ্ছা ঠিক আছে, তাহলে স্ত্রী সন্তানদের আমাদের মধ্যে আবার নিয়ে নিই, আবার নতুন করে স্ট্যাম্প করে আবার তাদেরকে করে নিয়ে নেবে। কিন্তু অংশীদারি ব্যবসার থেকে শেষ। পার্টনার না চাইলে আর ব্যবসা চলবে না, তাকে তারা অংশ দিয়ে দিবে, পার্টনার অংশ নিয়ে চলে যাবে, সন্তানদের ওয়ারিশদের যে পরিমাণে ক্যাশ ক্যাপিটাল যাই থাকবে দিয়ে দিবে। যে পার্টনারের মৃত্যুর সাথে সাথে পার্টনারের ওই অংশীদারের ব্যবসায় তার অংশের বিলুপ্তি ঘটে, তবে তার উত্তরাধিকারীগণ তার লাভ লসে দায়িত্ব বহন করবে, কিন্তু পার্টনার হিসেবে ব্যবসা চালাতে পারবে না। ওটা করতে গেলে নতুন করে আবার চুক্তিপত্র করে সবাই মিলে পার্টনার অংশগ্রহণ করে আবার নতুন করে ডিট করে করতে পারে। মানে যে ব্যক্তি পার্টনার ছিল, মালিকানা ছিল, তার সকল চুক্তি বাতিল, মৃত্যুর সাথে সাথে চুক্তি বাতিল। ব্যবসা থেকে যা লাভ হবে, যা লস হবে, সেটা পরিবারের কাছে ট্রান্সফার হবে, পরিবারের কাছে একবারে চলে, মানে ওনার চ্যাপ্টার ক্লোজ, ওনাকে এটা দিয়ে দেওয়া হবে। এখন যদি পরের সপ্তাহে মনে করে যে দিয়ে না দিয়ে আমরা আবার এই চুক্তিপত্রটাকে ক্যান্সেল করে আমরা নতুন করে আবার ওনাদেরকে নিয়ে আবার চুক্তিপত্র করে এখান থেকে ব্যবসাটা আবার রান করি, নতুন চুক্তিপত্র করে, ওই চুক্তিপত্রের ডেট ইকুইটি বলতেছিল যে এটা করে একমাত্র ইকুইটি বলতেছিল বাকিরা স্বয়ংক্রিয় ঢুকে যাবে অটোনোমাসলি, হ্যাঁ অটোমেটিক্যালি তারা ওই জায়গাটা ঢুকে যাবে। সিস্টেমটা হচ্ছে এরকম। তাহলে ইকুইটি আমাদের বললো যে কমন লয়ের যে বর্বর নিয়ম, ইকুইটি বলতেছে এটা বর্বর নিয়ম, মারা গেলে তার সব সম্পত্তি নাই হয়ে যাবে, মানে বর্বর নিয়ম। তাহলে ইকুইটি বলে যে না, সবাইকে সমাহারে দেখতে হবে, এটার নামই হচ্ছে সমতায় ন্যায়পরায়ণ।